সপ্তাহে 17 কোটি টাকা লুট হচ্ছে শুধু মিড ডে মিল প্রকল্পে। মানোত্তীর্ণ জিনিস দেওয়া হচ্ছে, নষ্ট ডিম খেয়ে বাচ্চারা অসুস্থ হয়েছে, এমন কলা সাপ্লাই করা হয়েছে যেটা খাওয়া যায় না। যে আমরা যখন বলি শিক্ষায় বাজেট বাড়ান, তখন আমরা উন্নত জাতিগুলোকে দেখাই। উন্নত জাতির ওরা কি অনেক বোকা? সিঙ্গাপুর কেন বাজেটে শিক্ষার পেছনে 8 থেকে 9% খরচ করছে মূল বাজেটের? কেন? কারণ ওদের রিসার্চ থাকে যে আমরা রিয়েল টাইম সমস্যার সমাধান করব। আমাদের দেশে যে রিসার্চগুলো দিয়ে আপনারা দেখবেন যারা ডক্টরেট করেন তাদের রিসার্চগুলোর টপিক যদি দেখেন, এগুলোর একটাও আমাদের দেশের সমস্যা নিয়ে তৈরি, আমাদের দেশের সমস্যা সমাধানের জন্য বানানো, সেটা না। আমরা হাসাহাসি করি যে বুয়েট কেন রিক্সা বানাবে, কিন্তু আসলে হওয়ার কথা ছিল এটাই, ইউনিভার্সিটিগুলো রিয়েল টাইম সমস্যার সমাধান করবে এবং এটার মাধ্যমে ফান্ড নিয়ে আসবে। আমি যখন একজন বিদেশের সাথে কোলাবোরেশনের কথা বলছিলেন, কথাগুলো খুব ভালো লাগছিল, কিন্তু বিদেশের ইউনিভার্সিটি আমার সাথে কেন কোলাবোরেশন করবে? সে তো দেখবে যে আমি আমার লোকাল সমস্যার সমাধান করতে পারছি, তখন সে আমাকে ডেকে নিয়ে যাবে যে আপনি আমার দেশের লোকাল সমস্যার সমাধান করে নিয়ে যান। প্রত্যেকটা ইউনিভার্সিটি, আমেরিকার কয়টা ইউনিভার্সিটি সরকারি? সরকারি ইউনিভার্সিটি নাই, প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রাইভেট, এবং প্রত্যেকে তাদের নিজস্ব ফিনান্স ডেভেলপ করে। তারা স্থানীয় সরকারকে বলে যে আপনাদের এই এই সমস্যা আমি সমাধান করে দিব, আমাদেরকে পয়সা দিবেন। আপনাদের ট্রাফিক জ্যাম সমাধান করে দিব, আমাকে পয়সা দিবেন। আপনার যাতায়াত ব্যবস্থা উন্নত করে দিব, আমাকে পয়সা দিবেন। এভাবে ইউনিভার্সিটিগুলো চলে। কিন্তু আমাদের এখানে সরকার ভর্তুকি দিতে 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 গরিব হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। বের হয়ে আবার একটা ছেলেকে আবার আরেকটু কিছু পড়াতে হচ্ছে, আরেকটা ট্রেনিং দেওয়াতে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা যতদিন না চিন্তা করব, যতদিন না বুঝবো যে আমাদের মূল সমস্যাগুলো কোথায়, ততদিন আমরা আসলে চাইতে পারবো না যে আমাদের কি চাওয়া উচিত। যদিও আমাদেরকে বলা হচ্ছে আমরা আইনিভাবে 5 পর্যন্ত ফ্রি শিক্ষা পাই, কিন্তু এখানে অনেকগুলো হিডেন কস্ট আছে। আমাদের বাচ্চাদের স্কুল উপকরণগুলো আমাদের কাছে অ্যাভেলেবল না। শুধু বই এবং স্কুলের বেতন ফ্রি করে দিলে স্কুল শিক্ষা ফ্রি হয় না। দ্বিতীয়ত হচ্ছে কর্মমুখী শিক্ষার ব্যাপারে যে কথাটি বলছিলেন, এখানে এই যে 2টা স্ট্রিম তৈরি করে রাখা আমার কাছে এই জায়গাটাকে খুব আনহেলদি লাগে। কারণ আমরা জেনে বড় হই যে ওরা ভোকেশনাল, আমরা মেইন স্ট্রিম, এবং যারা ভোকেশনাল তাদেরও একটা প্রেরণা থাকে যে আমি মেইন স্ট্রিমে উঠবো। সে একটা সময় গিয়ে এটাকে ইকুয়েট করার চেষ্টা করে। আমাদের স্কুলগুলো সমন্বিত না কেন? এসএসসির পাশ করার সময় আমাদের প্রত্যেকটা বাচ্চা একটা করে বৃত্তিমূলক শিক্ষা পেতে পারবে না, পারা সম্ভব না? তাহলে এইটাকে আমরা সমন্বিত করে দিচ্ছি না কেন? একটা স্কুল, একটা ভোকেশনাল স্কুল একসাথে কাজ করবে এবং প্রত্যেকটা বাচ্চাই একটা করে অন্তত একটা করে বৃত্তিমূলক শিক্ষা পাবে এবং মেইন স্ট্রিম শিক্ষাতেও শিক্ষিত হবে। এটা করা ছাড়া আসলে আমরা ভোকেশনালকে মেইন স্ট্রিমে আনতে পারছি না, আর মেইন স্ট্রিম ওই যে মাস্টার্স পাশের পরে আবার ওখানে গিয়ে অ্যাপ্লাই করছে। এই জায়গাগুলোর গ্যাপগুলো দূর করা দরকার। আর নিয়োগের ব্যাপারে কথা বলেছেন, রিসার্চের ব্যাপারে কথা এসেছে, ইথিক্সের ব্যাপারে কথা এসেছে। এখানে আর আমি নতুন করে অ্যাড করব না। আমি কয়েকটি চলমান প্রকল্প নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমটা হচ্ছে মিড ডে মিল নিয়ে একটি আলাপ হচ্ছে এবং বাজেটে এটি আসতে যাচ্ছে, যার কিছু প্রায় পাইলট প্রকল্প আমরা দেখেছি। যমুনা টেলিভিশনের একটি নিউজের রেফারেন্স দিয়ে বলছি, সপ্তাহে 17 কোটি টাকা লুট হচ্ছে শুধু মিড ডে মিল প্রকল্পে। মানোত্তীর্ণ জিনিস দেওয়া হচ্ছে, নষ্ট ডিম খেয়ে বাচ্চারা অসুস্থ হয়েছে, এমন কলা সাপ্লাই করা হয়েছে যেটা খাওয়া যায় না। আমি এটার সাথে আরেকটা জিনিসকে অ্যাড করতে চাই। দেখেন, লোকাল মার্কেট থেকে কিনে ডিম কলা দিলে যেখানে 17 কোটি টাকা লুটপাটের সুযোগ তৈরি হয়, তাহলে শিক্ষকদের হাতে একটি করে ট্যাব, এটার পেছনে কত বেশি লুটপাট লুকিয়ে আছে? আপনারা কি এই প্রজেক্টটাকে সমর্থন করেন? আমাদের কি আসলে শিক্ষকদের প্রত্যেকের একটি করে ট্যাব দরকার, নাকি আমাদের শিক্ষা উপকরণ দরকার, শিক্ষার পরিবেশ দরকার, আমাদের বিল্ডিংগুলো ঠিকঠাক হওয়া দরকার? নতুন করে একটি করে বিল্ডিং দেওয়ার কথা বলা হয়েছে, আমাদের পুরনো বিল্ডিংগুলো কি ফাংশনিং? কোনো মেইনটেনেন্স আছে? এখন আমরা কি চাই কি না যে এই বাজেটটা এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার বা চকচকে জিনিস তৈরিতে ব্যবহৃত হোক যাতে পরের বার ভোটটা ইনশিওর হয়, কিন্তু আমাদের বাচ্চাদের পড়ালেখার কোনো উন্নতি না হয়? আমরা আসলে ওই জায়গায় চলে যাচ্ছি।
আমাদের চেষ্টা থাকবে আমরা এগুলো নিয়ে কথা বলবো, এবং আপনাদেরও উচিত যার যার জায়গা থেকে এগুলো নিয়েই কথা বলা। নতুন প্রকল্পের চাইতে আমাদের যে এক্সিস্টিং অবস্থা রয়েছে সেগুলোকে নিয়ে মনোযোগ দেওয়া বেশি জরুরি ছিল। আর আরেকটা ইন্টারেস্টিং নাম্বার আমি আপনাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে 25-26 যে অর্থ বছরটি আমরা পার করে এসেছি, আর হয়তো অল্প কিছুদিন আছে, সেখানে কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য মাত্র বরাদ্দ ছিল 1.7%, অর্থাৎ মূল বাজেটের 1.7% না, শুধু শিক্ষা বাজেটের 1.7%। তাহলে এই যে কারিকুলামকে ফেসিস্টের আমলে উদ্দেশ্যমূলকভাবে নষ্ট করা হলো, সেটার কোনো রকম ডেভেলপমেন্ট ছাড়া আমরা 2026-এ এসে আগামী বাজেটের দিকে তাকিয়ে আছি। আমি জানি না এটার নতুন বাজেটে এটার পার্সেন্টেজ কত হবে, কিন্তু এটা ছাড়া আমরা এই বাচ্চাদেরকে খাবার দেই, স্কুল ড্রেস দেই, নতুন করে বিল্ডিং বানিয়ে দিই, পয়েন্টটা কি? আর সবার শেষে একটা কথা বলি, তো স্যারদের কথার বাইরে আমার এটুকুই বলার ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম। বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তার, বিভিন্ন জায়গা থেকে মুক্তভাবে চিন্তা করা মানুষগুলাকে এক জায়গায় করার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আমাদের দেশের শিক্ষার গুণগত মান বাড়ানো। তার জন্য আমাদের করণীয় কি, আমাদের বাজেটটা যে পর্যায়ে বরাদ্দ আছে এটা ঠিক আছে কিনা, যদি না ঠিক থাকে তাহলে আমাদের কীরকম রিকমেন্ডেশন দেওয়া দরকার, আমাদের কেন আমাদের শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো দরকার, এবং আমাদের বিভিন্নমুখী শিক্ষা চালু থাকার পরেও আমাদের যে প্রজন্ম আমাদের মধ্য থেকে গড়ে ওঠে, বিভিন্নভাবে গ্রুমিং হয়, তাদের মধ্যে কিভাবে একটা ঐক্য সৃষ্টি করা যায়, যাতে এই প্রজন্ম যখন জাতীয় দায়িত্ব পালন করে তখন জাতির বিভিন্ন ক্রান্তিকালে তাদের ভিতরে যাতে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করাটা সহজতর হয়। এই সমস্ত বিষয়ে খোলা মন নিয়ে আপনাদের পরামর্শ, আপনাদের রিকমেন্ডেশন, আপনাদের বরাদ্দ বৃদ্ধির রিকমেন্ডেশন সহ আপনাদের কথাবার্তা শোনার জন্যেই এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা জানি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই যথেষ্ট ব্যস্ত মানুষ, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে আসছেন বলে আমাদের আয়োজকদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন। সুধীমণ্ডলী, আপনাদের মূল্যবান সময়টা আমরা যে ব্যয় করে যে রিকমেন্ডেশন দেবেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এর আলোকে আমরা একটা সুন্দর রিকমেন্ডেশন আমরা সরকারের কাছে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।